আমেরিকাকে আপনি যদি রাজনৈতিকভাবে আমেরিকার পার্লামেন্টে সরাসরি বাংলাদেশের এই নির্বাচন এবং বাংলাদেশের অ্যাট্রোসিটি নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা ইতিমধ্যে বাংলাদেশ বিষয়ে শুধু 23 ডিসেম্বরের চিঠির কথা নয়, তার প্রতিদিন ঢাকায় কি ঘটছে সেটা ব্রিটিশ পার্লামেন্টে আলাপ হয়। বাংলাদেশে 15 বছর যে উন্নয়ন শেখ হাসিনা সরকার করেছেন, সেখানে আমি দেখি না যে আমেরিকার সাথে বা আওয়ামী লীগ সরকারের কেন দ্বন্দ্ব হবে। কারণ তারা আমি কখনোই দেখিনি যে শেখ হাসিনার সরকার ইউএস এর সরকারের বা ইউএস এর গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলেছেন। এই বিষয়টা আমার কাছে সবসময় মনে হয়েছে যে এটা একটা কৃত্রিম তৈরি করা, লবিস্ট দিয়ে বা পয়সা দিয়ে তারপর রাষ্ট্রকে উত্তেজিত করা, শেখ হাসিনার চতুর্পার্শ্বে যে লোকগুলো ছিলেন তাদেরকে উত্তেজিত করা, এবং সেই উত্তেজনার ফসলে তারা ওই ডিপ্লোম্যাটিক ওয়ার্ডিং ইউজ না করে তারা সরাসরি অন্য কথা বলেছেন, যেটার কোনো ভিত্তি নেই। কারণ আমি হাজারবার যখন প্রশ্ন করেছি তারা বারবার বলেছেন, এবং এটা আমি আপনাকে ডকুমেন্টেড করতে পারবো, যে আমেরিকার সার্বিক সহযোগিতায় 15 বছরে শেখ হাসিনা আমেরিকার টেকনোলজিক্যাল ট্রেনিং, পয়সা, সমস্ত কিছু সহযোগিতায় বাংলাদেশকে উনি জঙ্গি মুক্ত করেছিলেন। একদম আমেরিকার ট্রেনিং ছিল, এটার পিছনে সহযোগিতা ছিল, গোপনে অনেক কিছু। কিন্তু এসব কিছুর পরেও, এবং এই যে র্যাবের উপরে যে র্যাবকে ট্রেনিং কে দিল, র্যাবের নাম কে দিল, র্যাব তৈরি করলো কে, অতএব সমস্ত কিছুই কিন্তু 15 বছর আমেরিকা বাংলাদেশকে প্রচুর সহযোগিতা করেছে। তো বাংলাদেশ সরকারের সাথে আমেরিকার কোন জায়গাটায় দ্বন্দ্ব, এটাই আমার প্রশ্ন ছিল। যদি আপনি এটা খুঁজে বের করতে পারেন, আওয়ামী লীগের যারা টপে ডিসিশন মেকার ছিলেন, যেটা আমি বলবো নীতি নির্ধারণী, তাদের কারোর কাছ থেকে যদি জানা যায়, কারণ আমেরিকার সাথে দ্বন্দ্বের কোনো প্রয়োজন ছিল না, বা আমি দেখিও না কোনো দ্বন্দ্ব ছিল। বিশ্ব পরিস্থিতি এমন হচ্ছে যে বাংলাদেশে যে ইন্টারিম সরকার, আমি অসাংবিধানিক কথাটা বারবার বলি, তারা যে তথাকথিত নির্বাচন করছে আওয়ামী লীগকে বাদ দিয়ে, মুদ্রা কথা হলো এই নির্বাচন তারা যদি করেও বসে, এটা টিকবে না। নির্বাচন বাংলাদেশে হতেই হবে, নির্বাচন বাংলাদেশে হতে হবে, এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। ডিসি বাংলা নিউজ নামক আমার আরেকটা পোর্টাল আছে, এটা প্রায় 12 বছর, সেখানে আজকে রাতে এটা নিউজ হবে। সেখানে গত 72 ঘন্টা ধরে একটি জরিপ চলছে, সেই জরিপ যে আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে দেখতে চান কিনা, এবং সেটা কিন্তু আমি সবাইকে, আমাদের বিরোধীদের মাঝেও ছড়িয়ে দিয়েছি। এখনো পর্যন্ত সকালে যা দেখেছি সেটা প্রায় 67% এগেইনস্ট 23 or something like that, যে হ্যাঁ আওয়ামী লীগ, এবং তারা সকলে আওয়ামী লীগের না। বাস্তবতাটা হলো, আপনি বাস্তবতা অস্বীকার করে তো আপনারা বাংলাদেশের ভিতরে যদি রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন করতে চান, সেখানে করতে হবে আপনাকে রাজনৈতিক দ্বন্দ্ব। সেই রাজনৈতিক দ্বন্দ্বে যদি আপনি পুলিশ বাহিনীকে মেরে ফেলেন, আপনি যদি রাষ্ট্রীয় কাঠামোকে ভাঙার চেষ্টা করেন, তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা এবং খুন, এবং সেটা কোনো গৃহযুদ্ধ আপনারা ডিক্লারও করেননি, এবং বলেননি নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য আমরা অস্ত্র হাতে নিলাম, এবং আপনারা বিজয়ী দল নন। অতএব আপনারা যে এখন দায় মুক্তি দিচ্ছেন, এটা সম্পূর্ণভাবে এনি আইন, রাষ্ট্রীয় আইন, আন্তর্জাতিক আইন, কোথাও কোনো বাহিনী আপনারা তৈরি করেননি যেটা আন্তর্জাতিক কোনো আপনাদেরকে কেউ সাপোর্ট করেছে, এবং আপনারা কোনো গণযুদ্ধও করেননি, গৃহযুদ্ধও করেননি। অতএব আপনারা একটা ক্রাইম করেছেন, যেমন 1975 একটা ক্রাইম করেছিলেন, ক্রাইমের দায় মুক্তি দিয়েছিলেন, টিকেনি। আজকে আপনারা নিজেরা পুলিশ বাহিনীকে হত্যা করেছেন। আমি বাংলাদেশের প্রতিটি মানুষ যারা শুনবেন তাদেরকে বলছি, আর্মি যেদিন ব্যারেকে ফেরত যাবে, বাংলাদেশের প্রতিটি পুলিশ বাহিনীর সদস্যরা যাদেরকে হত্যা করা হয়েছে, তারা আপনাদেরকে প্রোটেকশন দিবে এই খুনিদেরকে ধরার জন্য। প্রতিটি পরিবারের পক্ষ থেকে যারা এখনো পুলিশ বাহিনীতে রয়েছেন, তারা চেষ্টা করছে তাদেরকে বের করে দেওয়ার জন্য। অতএব আমাদের বাংলাদেশকে যেভাবে বেদখল করা হয়েছে, এই নির্বাচন যদি হয়ও, সেখানে তারা তাদের পিঠ রক্ষার জন্য না, সেখানেও একটা কথা খুবই ইম্পর্টেন্ট বলার,
গণ ভোট করার জন্য একমাত্র অধিকারী হলো পার্লামেন্ট। পার্লামেন্টে বসে ডিসিশন নিতে হবে। এই বিষয়টাতে আমরা নিজেরা ভোটাভুটি না করে আমাদের মালিকের কাছে যাব। মালিক হলো জনগণ, জনগণের কাছ থেকে জিজ্ঞেস করবো এই বিষয়টা আপনারা চান কি না চান। ডক্টর ইউনূস আপনি যে পার্টি করলেন নিজের টাকা, আমেরিকান টাকা, ইউরোপে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে, তা সে কিন্তু আজকে জামাতের কোলে বসে মাত্র 30 সিট নিয়ে আজকে তাদের দল ডিক্লেয়ার করলো। সেই 30 সিট দিয়ে আপনি 30 সিট, তাও একটা অংশের, সেই 30 সিট থেকে আপনি এক সিট যদি মেটিকুলাসলি ডিজাইন না করেন, আপনার একজনও এমপি হয়ে আসবে না। অতএব আপনাদেরকে কে রাইট দিল বাংলাদেশে একটি গণভোট করার? অতএব গণভোট হোক আর জাতীয় নির্বাচন হোক। এই নির্বাচন যে মানুষ ইতিমধ্যে বয়কট করেছে, নির্বাচন যদি জোর করে করা হয়, প্রথমই ব্রিটেন এবং ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন সরাসরি ইতিমধ্যে তারা বলে দিচ্ছে। আজকে কিন্তু ব্রিটেন 7 দিন ধরে তাদের খুব ইনফ্লুয়েন্সিয়াল, আই হ্যাভ টু মেনশন দ্যাট, স্যার অ্যালান ক্যাম্পবেল, উনি হলেন হাউসের লিডার, মানে আমরা যেটাকে বলি যে হাউস লিডার। বাংলাদেশে হাউস লিডাররা সাধারণত প্রধানমন্ত্রী হন, প্রধানমন্ত্রী এবং সংসদীয় দলের লিডার। উনি সংসদীয় লিডার লেবার পার্টির, উনি সেখানে বক্তৃতা করেছেন আজকে বাংলাদেশ সম্বন্ধে। এবং উনি কি বলেছেন সেটা বলার আগে উনি যে পাওয়ারফুল সেটা বোঝানোর জন্য উনি লর্ড প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল, অর্থাৎ প্রিভি কাউন্সিলের উনি প্রেসিডেন্টের পদ দখল করে, যেটা ব্রিটেনের 3য় শক্তিশালী অর্গান। প্রিভি কাউন্সিল সম্বন্ধে অন্যদিন আলাপ করা যাবে। অতএব এই ব্যক্তি যিনি যার উপাধি হলো লর্ড, স্যার অ্যালান ক্যাম্পবেল, উনি ওই বক্তৃতার পরে উনি সংসদে বলেছেন, আমি লেবার পার্টির লিডার হিসাবে, এখানে পার্লামেন্টের লিডার হিসাবে পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারিকে অনুরোধ করছি যে বাংলাদেশে যে নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হচ্ছে, যে অ্যাট্রোসিটির কথা আমরা শুনতে পাচ্ছি, যে হিন্দু মারার কথা শুনতে পাচ্ছি, এ বিষয়ে আপনার স্টেটমেন্ট দেওয়া উচিত এবং বাংলাদেশে বর্তমান সরকারের সাথে আমাদের সরকার সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত, যাতে একটা ইনক্লুসিভ নির্বাচন হয়। তার আমি তাহলে সমাধান টেনে দেই আপনার কাছে, যে নির্বাচন হলেও এটা হয়নি, হবে না, এই নির্বাচন কেউ মানছে না। আমাদের দুর্ভাগ্য হলো এই যে আমরা আমাদের ঘরের সম্পদ রক্ষা করার জন্য শেখ হাসিনার মতন যে সরকার দীর্ঘকালীন সময়ে পশ্চিমা পূর্বের সকলের সাথে যুদ্ধ করে গেছেন, ভারতকে কোন কিছুই দেন নাই। ভারত থেকে আমি এই কথাটাও বলতে চাই, আমি জানি আমি দীর্ঘ বলছি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি 1000বার মনে রাখি, বলার কোনো সুযোগ পাইনি গত 16 মাসে। আপনি এখন মনে পড়ছে বলে রাখি, ভারত যেখানে চায়নাকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা ছাড়তে তারা দিতে দেয় না, আসতে দেয় না, সেখানে তারা যুদ্ধ করে তাদের সৈন্য মারা যায়, তারপরেও যুদ্ধ করে 1 ইঞ্চি জায়গা দেয়। সেখানে এই ভারত বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময়ে 1000-এর উপর একর বা প্রায় 400 মাইল স্কয়ার মাইল বেশি, আমি যদি নাম্বার ভুল করে থাকি কেউ এটা নিয়ে কটাক্ষ করবেন না, আমি নাম্বার সামনে নিয়ে বসা নয়, বা অনেক বেশি একর জমি আমাদের বাংলাদেশকে দিয়ে তারা সেটা সমাধান করে, যেখানে চায়নাকে পাকিস্তানকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা দিতে তারা নারাজ। অতএব ভারতের কাছ থেকে আসলে বাংলাদেশের 2টি সরকার সবচেয়ে বেশি বাংলাদেশের পক্ষে নিয়ে আসতে পেরেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে যুদ্ধের সাথে সাথে তারা তাদের বুট, তাদের সৈন্য চলে যায়, এর চেয়ে বড় ইতিহাস আমি আর বলতে চাই না। তারপরে হলো শেখ হাসিনা, এবং বাংলাদেশের মালামাল ভারতের উপর দিয়ে ভুটান যাবে, নেপাল যাবে, আজকে পাঠাতে পারছেন না কেন? এই বিষয়গুলো, এই ন্যারেটিভটা গত সরকার তৈরি করতে পারে নাই। আর এই সরকার এখন আমাদের একমাত্র ইন্টারন্যাশনালি যারা খেলাতে আমাদের বাংলাদেশকে চিনে, সেটা হলো আমাদের ক্রিকেট। এবং সেই ক্রিকেট কেন চিনে? তারা ওয়ার্ল্ড কাপে খেলতে পারে বলে। এখন ভারতের সাথে আমাদের কিসের যুদ্ধ লাগতে হবে যে
ক্রিকেট খেলতে ক্রিকেটাররা যাবে, সেখানে নিরাপত্তার বিষয়টা তো ভারত দিবে, ভারত না দিতে পারলে তারপরে আমি কথা। অতএব দেখুন কত কথা আসে আপনার সাথে কথা বললে। ডন মনজিনা এবং বার্নি কার্টের কথা বলেছেন, তাদেরকে আজকে 10-15 বছর ধরেই আমি বাংলাদেশ এম্বাসিতে রেগুলার দেখেছি, ওনারা এসেছেন, আপ্যায়ন পেয়েছেন। সেখানে বাংলাদেশ এম্বাসিতে কিন্তু আপনারা যারা জানেন হয়তো বা এখন বন্ধ, মানে বাংলাদেশ এম্বাসির সমস্ত অনুষ্ঠানেই ওনারা উপস্থিত থেকেছেন। এবং গতকালকের আমি ওনার ভিডিওটা দেখলাম 11 তারিখে, যিনি যেটা এখানকার একটা বাংলাদেশি প্রতিষ্ঠান যারা ইউনিভার্সিটি হিসাবে চলছেন, সেখানকার মিলনায়তনে যে কথাটা উনি বললেন, উনি বলেছেন যে আমি ওনার এই কথাটা কোট করি, আপনি ভিডিও দিয়ে এটাকে আরো অ্যানালাইসিস করতে হবে, যে উনি বলেছেন যে কোট, যে বাংলাদেশে আমি থাকাকালীন সময়ে আমি গণতন্ত্রের পক্ষে কথা বলায় আমি অপমানিত হয়েছিলাম। আজকে বর্তমান সরকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিয়েছে এবং যে রিফর্মগুলো করছে এটা গণতন্ত্র উত্তরণে সহায়ক হবে। এই আনকোট। কথাটা হলো, উনি একজন ডিপ্লোম্যাট, উনি অন্য একটি দেশের, আমি আশা করি উনি আমার ফেসবুক ফ্রেন্ড, আমি আশা করি উনি শুনবেন, বাংলা নিশ্চয়ই বুঝবেন, বাংলা ভাষা ওটা ট্রেনিং নিয়ে যায়, যে উনি একজন ডিপ্লোম্যাট হিসাবে একটি দেশের আভ্যন্তরীণ ডেমোক্রেসি আছে কি নাই সেটা তো বলবে স্টেট ডিপার্টমেন্ট, সেটা তো বলবে আমেরিকান সরকার। আপনি তো রাষ্ট্রদূত, আপনার কাজ তো হলো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করা। অবশ্যই সেখানে আমার কোনো কথা বলার নেই, সেটা আপনি আপনার ডিপ্লোম্যাটিক ব্যাগে আপনি পাঠাবেন ইনফরমেশন, পজিটিভ নেগেটিভ, ইউ হ্যাভ দ্যাট রাইট। কিন্তু আপনি একটা ওপেন কমেন্ট করে বসবেন যে আমি তখন ডেমোক্রেসির পক্ষে কথা বলছিলাম। আজকে আপনার এই বক্তব্য 11 তারিখের বক্তব্যে আমি সরাসরি বলছি রেনমনজিনাকে, যে আমি আপনাকে ইনভাইট করছি আমার টকশোতে এসে আপনি উত্তর দেওয়ার জন্য, যে আপনি কি দাবি করেছেন এই সরকারের কাছে বা সেই আলোচনায় যে ইনক্লুসিভ নির্বাচন চান, যে একটি রাজনৈতিক দলের প্রায় 50% ভোটার রয়েছে, যেটা ব্রিটিশ পার্লামেন্টারিয়ান এবং আপনার চেয়ে অনেক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, যিনি বলেছেন ব্রিটিশ পার্লামেন্টে আজকে দাঁড়িয়ে যে 33% ভোটার, পপুলার ভোট যাদের পক্ষে, তাদেরকে বাইরে রেখে এই কথাটা আপনি বললে তাহলে মনে করতাম আপনি গণতন্ত্রের কথা বলছেন। অতএব আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আসলে ওনারা যেখানে টাকা সেখানেই ওনারা যাচ্ছেন, এটা আমার ধারণা। অসত্য হতে পারে, এটা ওনাদের দায়িত্ব প্রমাণ করা যে টাকার বিনিময়ে ওনারা যাচ্ছেন না। কিন্তু আমেরিকাতে যেহেতু আমরা প্রতিনিয়ত ওয়াশিংটন ডিসি এরিয়াতে আমরা দেখে যাচ্ছি যে এখানে বাংলাদেশের জামাত এবং সেই ঘরানার মানুষেরা প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের আয়োজন করে তাদেরকে আপ্যায়ন করছে, এবং আজকে নয় 10-15, ওনারা যখন ছিলেন বাংলাদেশে দূত ছিলেন তখনও তারা করেছে। বর্তমান গভর্নমেন্টের সাথে আমি প্রথম দিন দেখেছিলাম এই স্টেট ডিপার্টমেন্টে বার্নি কার্টকে, প্রথম দিন উনি ওইখানের কোনো একটা অংশে এখনো চাকরিরত, সেখানে যখন বর্তমান সেক্রেটারি রুবিও কাট করার চেষ্টা করছেন, মানে এমপ্লয়মেন্ট, আমার ধারণা ছিল যে উনাকে ব্যক্তিগতভাবে বলছি না, মানে উনি হয়তো বা বাদ যাবেন। আমি সত্য বলছি, এখনো উনি স্টেট ডিপার্টমেন্টে চাকরি করেন কিনা এই বিষয়ে আমার তথ্য নেই, তবে ড্যান মনজিনা অনেক আগেই উনি রিটায়ার্ড করেছেন। তারা তো বর্তমান আমেরিকান পলিসি মেকার নন, তারা তো বর্তমান আমেরিকার পলিসি মেকিং কে কোনো ইনফ্লুয়েন্সও করতে পারেন না। কিন্তু এখানে আমাদের বাংলাদেশে যারা রিসিভার, ইনফরমেশন যারা রিসিভ করে, তাদেরকে ওই চক্রটা যারা বাংলাদেশকে দখল করেছে, তারা এই দীর্ঘ সময় ধরে এই ধরনের মানুষকে, আরো 2 জনের নাম বলা যায়, তাদেরকে একসাথে করে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন এবং পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে সেই সকল ব্যবস্থায় তারা করেছে। আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা আমি দিতে হবে না, এটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ জানে যে এলপি গ্যাসের কি অবস্থা। শেখ হাসিনার আমলে নাকি শুনছি সামাজিক মাধ্যমে, সংবাদে এবং বড় বড় লিডাররা বলেছেন যে সব গ্যাস নাকি ভারতকে পাচার করে দেয়, বিক্রি করে দেয়। তারপরেও গ্যাসের দাম ছিল 900 থেকে 1000, ওই এলপি গ্যাসের যে ইউনিটটা। এখন বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে আমি প্রায় ইউটিউবে রাতের বেলা ঘুটিয়ে দেখি যে মারামারি হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না 3000, 3500। এবং বাংলাদেশে চিন্তা করে দেখুন, আমি জানি না, সেটা নিয়েও আমাদের গবেষণা বা আমরা অ্যানালাইসিস করব ভবিষ্যতে, যে একজন রাষ্ট্রদূত উনি ক্ষমতায় মানে উনি যখন চাকরিরত একটি দেশে, সেই দেশে চাকরিরত অবস্থায় আমেরিকান
বা অন্য দেশের গ্যাস কোম্পানির হয়ে কাজ করে উনি চাকরিতে ইস্তফা দেন বা চাকরি শেষ হওয়ার সাথে সাথে সেই কোম্পানির প্রধান হয়ে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে সেই কোম্পানিকে দিয়ে বাংলাদেশের ইন্টারিম অসাংবিধানিক সরকারের সাথে চুক্তি করে সেই গ্যাসের দাম এখন ৩,০০০ করার জন্য আমার নিজের দেশের গ্যাস, আমি বাংলাদেশের বাঙালিরা আপনারা যারা শুনছেন কথাটা আমি যেভাবে বলছি, আমি সহজ ভাষায় কথা বলতে পছন্দ করি, এই জন্য এখানে কোনো ডিপ্লোম্যাটিক ওয়ার্ড ইউজ করছি না। গ্যাসটা তৈরি বাংলাদেশে, পাওয়া যাচ্ছে বাংলাদেশে, সেটাকে লিকুইড করবে আমেরিকান ইনভেস্টমেন্টে, সেটা আগেই ঘটেছে। সেইটা থেকে বাংলাদেশ সরকার গ্যাস কিনতে হবে, আমার জিনিস আমাকেই বিক্রি করবে ৩,০০০ গুণ বেশি টাকায়, এবং সেটার জন্য এখন কৃত্রিম ভাবেই গ্যাস নাই। কারণ গ্যাসের দাম বাড়াতে হলে আপনি যদি ৩,০০০ না নিতে পারেন তাহলে তো এটা যেটা চলে গেছে ৩,০০০ এটা নামবে না।